বাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা, সেই কাজটাই উনি রাষ্ট্রপতির কাছে যাবে, একটা জরুরি অবস্থা ঘোষণা করবে, আর্মি পাওয়ার নিয়ে নিবে। জেনারেল ওয়াকার সবাইকে বললেন যে বর্তমানে যে সেনাবাহিনীর এই যে এতজন অফিসারের নামে এটা হচ্ছে, এটা মেনে ভিতরে উত্তেজনা, ভাবতেও পারে নাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এভাবে করে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করবে। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সামনে আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। ক্যান্টনমেন্টে উত্তেজনা, হঠাৎ করে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, ফেসে যাচ্ছে এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শুরুতে এই ভিডিওটা আপনারা ক্লিক করেছেন ভিডিওটা দেখার জন্য। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। কি হচ্ছে ক্যান্টনমেন্টে, ক্যান্টনমেন্ট ঘিরে কেন এত উত্তেজনা চারদিকে চলছে? গতকালকে থেকে কিন্তু এই উত্তেজনা সময় যত যাচ্ছে ততই কিন্তু ঠিক বেড়েই চলছে। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই যে বেশ কিছু সেনা সদস্যদের নামে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে, তো তারপরে থেকে কিন্তু এটা চলছে। তো যাই হোক, কথা বেশি আর বাড়াতে চাই না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যেতে চাই। এবার চূড়ান্ত ঘটনা ঘটবে। দিন দিন পরিস্থিতি আরো জটিল হচ্ছে, ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে, তার সামনে অন্ধকার ধেয়ে আসছে। দর্শক, আপনারা জানেন যে ওয়াকারের হুমকি ধামকি উপেক্ষা করে সার্ভিং বড় বড় ওয়াকারীয় অফিসারদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং 22 তারিখের মধ্যে তাদেরকে গ্রেফতার করে আনতে হবে। এবং আইসিটি আইন অনুযায়ী বা আইসিটির সিস্টেম অনুযায়ী কারো বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করা মানে হচ্ছে তার চাকরি থাকবে না এবং সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এর মানে ওয়াকারের প্রিয় অফিসার যাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, গুম খুনে জড়িত, বিভিন্ন জায়গায় এই জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত, তাদের চাকরি প্রায় জয় বাংলা। এখন এখানে অনিবার্যভাবে অনেক ঘটনা সামনে আসবে। ওয়াকারের বিরুদ্ধে কিন্তু কোনো চার্জ গঠন হয়নি, কিন্তু ওয়াকার এটা ঠেকাতে চেয়েছিলেন। কিন্তু ওয়াকার নিজেই এখন ফাঁদে পড়ছেন, কঠিন ফাঁদে পড়তে যাচ্ছেন বা ফাঁদে পড়েছেন ওয়াকার। কি সেটা দেখেন। যেমন এই যে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, বিশেষ করে সার্ভিং 11 জন এবং রিটায়ার্ড একটা বড় অংশ 23+, মোট 28 গুম খুনে জড়িতদের বিরুদ্ধে চার্জ গঠন, অভিযোগপত্র দাখিল। এই জায়গায় সার্ভিংদের মধ্যে অনেকে পালিয়েছে। যেমন ওয়াকার নিজে ঢাকা থেকে ময়মনসিংহে ট্রান্সফার করেছে একজনকে, সরাসরি গুমের সাথে জড়িত, সে ওখান থেকে ভারতে পালিয়েছে। এখন এই বিষয়গুলো সামনে আসবে, যখন অ্যারেস্ট করতে যাবে কিভাবে কি পালালো এগুলো সামনে আসবে। ওয়াকারকে জবাবদিহি করতে হবে যে আপনার সার্ভিং অফিসাররা গুম খুনের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। আইসিটির আইন যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, আইসিটির সিস্টেম, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সিস্টেম হচ্ছে কনভেনশনাল কোর্টের মতো না। মানে এখানে আগে তদন্ত করা হয়, তারপরে আপনাকে অভিযুক্ত বা আপনার কি হবে সেটা, তার আগে আপনার ধারে কাছেও যাওয়া হবে। কিন্তু কনভেনশনাল কোর্টে কি যে কেউ একটা মামলা করে দিতে পারে, মামলা করার পরে তদন্ত। কিন্তু এখানে হচ্ছে তদন্তের আগে আপনার মামলা বা আসামি ওগুলো কিছুই না, আগে তদন্ত। আর এই জন্য যেহেতু আগে তদন্ত, এই জন্য ওই তদন্ত প্রতিবেদনটাই আপনি অর্ধেক অভিযুক্ত হয়ে গেছেন। আপনার এই আইসিটিতে চার্জ দাখিল করলে আপনার চাকরি শেষ। যেটা কনভেনশনাল কোর্টে হচ্ছে যে মামলা রায় হলে, মানে এটা রায়ের মতো অনেকটা, এটা ছোটখাটো না, রায়ের লোয়ার কোর্টে রায়ের সমান মর্যাদা প্রায় এই চার্জ গঠন। বুঝতে পারছেন বিষয়টা কতটা জটিল? এই জায়গায় এই যাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তারা কোথায়, যদি খুঁজতে যাওয়া হয় তখন ওয়াকার জয় বাংলা হয়ে যাবে। আপনি তাদেরকে সেই এক্সিট দিয়েছেন, কেন দিয়েছেন, কিভাবে তারা পালালো, এই অভিযোগ থাকা সত্ত্বেও এর জবাব ওয়াকারকে দিতে হবে অনিবার্যভাবে। আর যারা অ্যারেস্ট হবে তাদেরকে যখন ইন্টারোগেশন করা হবে তখন ওয়াকারের নাম চলে আসবে। আচ্ছা, একটা সহজ হিসাব, এই যে হেলিকপ্টার থেকে গুলি করা বা রামপুর সব বিভিন্ন জায়গায় কারফিউর মধ্যে গণহত্যা চালানো সেনাবাহিনী অফিসারদের মাধ্যমে, শুয়ে পড়ে গুলি করেছে, এটা কি ওয়াকারের নির্দেশ ছাড়া করেছে? তারা বলবে না ওয়াকারের নাম। তখন ওয়াকার কি করবেন? কিছু করার আছে? কিচ্ছু করার নেই।
ইউনূসের সাথে লাগতে গেছিলেন মিস্টার ওয়াকার। খবর বাহিনী প্রধানদের কাছে পাঠানো হলো হাসিনা সহ 30 জনের পরোয়ানা। এর মানে ওয়াকারকে নিজ হাতে, এটা অনেকটা মানে সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে গল্প ওইটার নেগেটিভ ভার্সন, যে আল্লাহ আদেশ দিয়েছেন, হে ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করো। এরকম এখন ওয়াকারের যে প্রিয় লোক তাদেরকে, সেটা হচ্ছে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা। সেনাবাহিনী কলঙ্ক মুক্ত করা, সেই আগের সিচুয়েশনে ফেরত যাওয়া, বাংলাদেশ আর্মিতে যে সুনামের সাথে যে কাজ করত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, সে জায়গায় নিয়ে যাওয়া, এবং যাদের হাতে জনগণের রক্তের দাগ আছে, গুমের হিস্ট্রি আছে, দুর্নীতি আছে, তাদেরকে আমরা এই সেনাবাহিনীতে চাই না। এই সেনাবাহিনীতে যদি তারা থাকে তাহলে এই সেনাবাহিনী সেই আগের পুরনো ঐতিহ্য ফিরে আসবে না। আওয়ামী লীগ যেভাবে সেনাবাহিনীটাকে মানে পচিয়ে ফেলেছে, একদম পচিয়ে ফেলেছে। কিভাবে পচিয়ে ফেলেছে? প্রমোশনের সিস্টেমটাকে এমন ভাবে করেছে যাদের নৈতিক স্খলন আছে, বেশিরভাগ, আমি বলবো না, দেয়ার আর গুড অফিসার স্টিল, এবং ওই গুড অফিসার ব্যাড অফিসার সবাই আওয়ামী লীগের সাথে একাকার হয়ে গেছে। এই কারণেই আমি সেনাবাহিনী নিয়ে কথা বলি। এটাকে যদি কেউ এন্টি সেনাবাহিনী বলে, আমার কিছু করার নেই। একটা জিনিস শুধু বলি যে পরশুদিন যে একসাথে এতগুলো অফিসারের টোটাল 23 জন মিলিটারি অফিসার, এর মধ্যে 17 জন হচ্ছে সার্ভিং মিলিটারি অফিসার, এটা নিয়ে যে একটা অ্যাটম বোমা টাইপ ফাটলো, এই ফাটার কোনোই দরকার ছিল না। আপনারা যখন মনে আছে ওই ফেব্রুয়ারিতে যখন জেনারেল ওয়াকার বলেছিল যে বিডিআর এর সৈনিকরাই এই কাজটা করেছে, 57 জন আমাদের অফিসারকে হত্যা করেছে, ফুল স্টপ। এই সময়ে এবং বিডিআর এর কমিশন তৈরির ব্যাপারে উনি একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করতেছিলেন, তখন আমি একটু উত্তেজিত হয়ে কিছু আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করেছিলাম। সে সময় যেহেতু এটা করেছিলাম, সাথে সাথে আমাকে আর্মির গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ফোন করেছিল, আমাকে জানতে চেয়েছে যে আমি কি হলে থামবো, মানে ওর কথা হচ্ছে আমার মুখ বন্ধ করা। আমি বলছি যে যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে আউট করে দেন আর্মি থেকে, তাহলে আমি আর কোনো কথা বলবো না, সিম্পল। বাট দেখেন এই গুম খুনের সাথে জড়িত এরা, আমি বলবো এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, ফার্স্ট ফেজ গেল, আরো আসবে সামনে। এইটাই এই জিনিসটা জাস্ট এখন এসে অ্যাটম বোমা আকারে, যেটা আমি, যদিও আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে এটা ব্যক্তিগত দায়, দলের দায় নাই বা আর্মির দায় নাই, এটা ঠিক। বাট এখন কিন্তু সবাই আমি যে সমস্ত পোস্ট করছি তা সবাই দেখে কিন্তু আর্মিকেই গালাগালি দিচ্ছে, এটার দায় আমাদেরকে নিতে হবে সামগ্রিকভাবে। বাট যদিও আমরা বলি এটা হচ্ছে ব্যক্তির দায়, এখন আমরা বলি এটার পরে সেনাবাহিনীতে গতকালকে হয়েছিল হচ্ছে প্রমোশন বোর্ড, অফিসারদের প্রমোশন বোর্ড, এবং অফিসারদের প্রমোশন বোর্ড শেষ হয়ে আজকে সকালে হয়েছিল ফরমেশন কমান্ডার্স কনফারেন্স। এই কনফারেন্সটা শুরু হয় সকাল 10টার দিকে। প্রথম দিকে যেটা শুরু হয় আর্মির বিভিন্ন প্রকিউরমেন্ট, বিভিন্ন নতুন কিছু ইন্ট্রোডিউস করা হয়, এগুলো নিয়ে যার যে প্রজেক্টগুলো ওখানে উপস্থাপন করা হয়, তারপরে জেনারেলরা মিলে একটা ডিসিশন নেয়, এরকম একটা চলতেছে। চলার পরে জেনারেল ওয়াকার নিজেই এক সময় সবাইকে বললেন যে বর্তমানে যে সেনাবাহিনীর এই যে এতজন অফিসারের নামে এইটা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না, এটার ব্যাপারে আমরা কি করতে পারি এটা আলোচনা করি, এরকম টাইপের একটা কথা যখন বলল, দেন মোটামুটি অফিসাররা যারা আছে, মোটামুটি কিছু অফিসার ঝাঁপিয়ে পড়লো। একজন অফিসার ওখানে কেঁদে দিল। কে কেঁদে দিছে? মেজর জেনারেল মাহবুব ইমোশনাল হয়ে, যে আপনি আমাদের বাবা মা, আপনি যাই করেন আমাদের পানিশমেন্ট দেন, যাই করেন আপনি দেন, আমরা সিভিল কোর্টে যাইতে চাই না। তাকে করেছে ডিজিএফআই ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আনসারের। এটা আমি খুব আপসেট হয়েছি, মেজর জেনারেল সাজ্জাদকে আমি খুব ভালোভাবে চিনতাম, বাট সেও খুব সিরিয়াস হয়ে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। আরেকজন হচ্ছে মেজর জেনারেল আমিন, যে রিসেন্টলি তার 4 দিন পরে বোধহয় রিটায়ারমেন্ট, আনসারের ডিজি ছিল।
এরা মোটামুটি ঝাঁপিয়ে পড়েছে। ও আরেকজন হচ্ছে 9 ডিভির জিওসি আসাদ, মেজর আসাদ। তারা বলতে চাচ্ছে স্যার এখনই কিছু করেন, আমরা জরুরি অবস্থা ডাকি, দরকার হলে রাষ্ট্রপতির কাছে যাব, রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থা দেয় আমরা জরুরি অবস্থা ঘোষণা করব। মানে হাত পা গুটায় আজিব স্যার কিছু একটা বলেন, এখনই মাঠে নামিয়ে পড়তেছে। মানে ইট ওয়াজ এ টোটাল ইমোশনাল ব্ল্যাকমেইল। এবং জেনারেল ওয়াকার এজ ইফ রাজি হয়ে যাচ্ছেন, হ্যাঁ আমাদের একটা কিছু করতে হয় আমাদের সাথীওয়ালা ভাইদেরকে রক্ষা করার জন্য। এই নিয়ে মোটামুটি একটা পর্যন্ত আলোচনা হয়েছে এবং যে সমস্ত অফিসাররা রিয়েলিটি বুঝতে পেরেছে তাদেরকে এখানে অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার কথাই বলতে দেয়নি, অনেকে কথাই বলতে দেয়নি। আচ্ছা, এরপরে একটা ব্রেক হয়েছে, একটার সময় একটা ব্রেক হয়েছে, 3টার সময় আবার শুরু হয়েছে। এর মধ্যে জেনারেল ওয়াকার আমি জানি না, আমি চোখ বন্ধ করে বলবো যে উনি ওনার আওয়ামী লীগ এবং ভারতীয় হ্যান্ডেলারদের সাথে কথা বলেছেন কি করতে পারবেন। রিয়েলিটি ভার্সেস ইমোশন, এখানে জেনারেল যারা আছে তারা একটা ইমোশনালি তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে এবং সে ইমোশনাল হয়েছে। হওয়ার পরে এখনই রাষ্ট্রপতির কাছে যাবে, একটা জরুরি অবস্থা ঘোষণা করবে। মন্ত্রী বিশেষ কিছু তথ্য দিয়েছেন এবং তিনি বলছিলেন যে আর্মি চিফ যে কোনো সময় ক্ষমতা নিয়ে নিবেন, এইসব তিনি কথা কিন্তু বলছিলেন। এবং আপনারা জানেন যে কর্নেল মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন এবং এই সেনাবাহিনী নিয়ে তিনি মাঝে মাঝে এমন কথা বলেন যেগুলো অনেক সময় বিশ্বাসযোগ্য, আবার সেগুলো অনেক সময় অগ্রহণযোগ্য হয়ে যায়, এটা আমরা দেখি। তো অনেকে অনেক ধরনের এইসব মন্তব্য করে বসে, তবে আমাদের দায়িত্ব হচ্ছে যে সত্য মিথ্যা কোনটা সেটা আপনাদের সাথে শেয়ার করা এবং আপনারা যাচাই করবেন, একটু খোঁজখবর নেবেন কোথা থেকে কোথায় কি হচ্ছে। তো যাই হোক, আশা করছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং আপনাদের মতামত করে থাকলে সেটা কমেন্টে লিখবেন। এবং গতকালকে রাতে একটা তথ্য দিয়েছিলাম এবং সংবাদ প্রচার হয়েছে, দেশের সবগুলো বিমানবন্দরে কিন্তু বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কারণ কি সেটা সেই ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি, পারলে সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন।